আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার এখানে বাংলার ইতিহাস। ওকে, হিস্টোরি অফ বাংলাদেশ। তো এখান থেকে কোশ্চেন আপনার কিন্তু একটা কোশ্চেন বা দুটা কোশ্চেন পাওয়া যায় এখান থেকে। সো এটাকে আমি 3 স্টার দিলাম। তো এই টপিকসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। দেখুন, বাংলার ইতিহাসের উপাদান হচ্ছে মেইনলি দুটা এখানে। একটা হচ্ছে লিখিত উপাদান, একটা হচ্ছে অলিখিত উপাদান। বুঝছেন? লিখিত এবং অলিখিত। তো আমরা প্রথমত লিখিতটা পড়বো, তারপরে অলিখিত দেখবো। এখানে অলিখিত এখানে দেওয়া আছে। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, অর্থাৎ সাহিত্যের মাধ্যমে কিন্তু আমাদের অনেক ইতিহাস পাওয়া যায়। তারপর এখানে বৈদেশিক বিবরণ, মানে যারা বিদেশ থেকে আসে বাংলাদেশে ঘুরে গেছে তাদের বিবরণ থেকে পাওয়া গেছে, এবং দলিলপত্র, বিভিন্ন যে দলিলপত্রগুলো আমাদের আছে না, এগুলোর মধ্যে কিন্তু আপনার লিখিত উপাদানগুলো পাওয়া যায় এখানে, অর্থাৎ আমাদের যেখানে লেখা হয়, এখানে কি হয়, লেখা হয়। তো যেমন আমাদের এখানে বইছে দেখুন, কৈটিল্যের অর্থশাস্ত্র, এখানে এই যে এটা আমাদের একটা লিখিত উপাদান এখানে। হ্যাঁ, কৈটিল্যের কি অর্থশাস্ত্র। তারপর এখানে কলহনের রাজতরঙ্গিনী। হ্যাঁ, কলহনের রাজতরঙ্গিনী। দেখুন, এগুলো মনে রাখার জন্য টেকনিকও বলে দেবো ইনশাল্লাহ, কিছু কিছু বিষয়। এই কলহন আছে না, এটা কিন্তু কলহন, এখানে কলহন। রাজতরঙ্গিনী না, এর হচ্ছে কি রাজতরঙ্গিনী। কি বললাম? রাজতরঙ্গিনী, তরঙ্গিনী। এখানে এই এখানেও দন্তান্ন আছে, এখানেও দন্তান্ন আছে। আমি এইভাবে মনে রাখছি, জাস্ট আপনি যে মনে করেন যে স্যারের টেকনিকটা অবলম্বন করবেন, করতে পারেন। আর যারা ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে করে আমরা সবাই মিলে এই বিষয়গুলো দেখতে পারি এখানে। ওকে, বা আপনি এটাকে তরঙ্গিনী আছেন এখানে ভাই, দেন তরঙ্গিনী, তরঙ্গ মানে কি বলতো, এখানে কাপাকাপি করা। আর কলহন থেকে কলহ বুঝতে পারেন এখানে। হ্যাঁ, কলহন মানে কি, মানে কথা বলা আর কি। তো কথা বলে তো কাঁপে, তাই না? এরকম একটা বিষয় যে আপনি মুখের সামনে একটা পেপার লিখে কথা বলেন, দেখবেন যে আপনার পেপারটা কাঁপতেছে। তো তরঙ্গিনী হচ্ছে রাজ তরঙ্গিনী, কোনটা এখানে কলহন। তা রাজ কলহনের কি তাহলে রাজ তরঙ্গিনী। ওকে, তারপরে আপনার এখানে যে মাহিদাসের ঐতরেয় আরণ্যক, এটা আমাদের পরীক্ষায় খুব আসে আর কি। এবং সর্বপ্রথম আর মাহিদাসের এই যে ঐতরণীয় আরঙ্গকে মূলত কি আমাদের বঙ্গ কথাটা পাওয়া যায় এখানে, মহিদাসের ঐতরেয় আরণ্যক। তাহলে মহিদাসের, ওকে, এবং হচ্ছে আবু ফজলের আকবরনামা, এটা আমরা সবাই জানি যে সম্রাট আকবরের জীবনী লিখেছেন কি বলতে আবু ফজল এখানে, তাই না? এই আবু ফজলের আকবরনামাতে আমাদের এখানে আকবরের জীবনী পাওয়া যায়। আমরা একটু চেক করে নেবো যে আমাদের রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কারণ এই রেকর্ড আমাদের মাঝে মাঝে ডিস্টার্ব করে। তারপর আরেকটা আছে গোলাম হোসেনের, গোলাম হোসেনের সলিমের কি গোলাম হোসেন সলিমের কি রিয়াজাজ সালাতিন। তা রিয়াজাজ সালাতিন হচ্ছে কাজ সলিমের, সলিম থেকে সালাতিন মনে রাখতে হবে, সলিম, সলিম থেকে সালাতিন বলতে পারেন, সালাতিন। হ্যাঁ, সালাতিন। আমি কিছু কিছু মনে রাখার টেকনিক এখানে নিজে নিজে বের করছি এখানে। আর বাকিগুলো আমাদের যেগুলো পারছি না সেগুলো আমি মুখস্থ করেছি। যেমন আমি আবু ফজল হচ্ছে আকবর নাম আছে, আবুল থেকে আমাদের এখানে আকবর। হ্যাঁ, আবুল থেকে আকবর মনে রাখবেন এখানে, আবুল থেকে আকবর, আবুল থেকে আকবর বর। ওকে, তাহলে আবুল ফজলের কি এখানে আকবর নামা। তারপরে এখানে কি সলিম মানে কি আপনার এখানে রিয়াজাজ সালাতিন হচ্ছে কি গোলাম হোসেনের কি গোলাম হোসেন সলিমের হচ্ছে রিয়াজাজ সালাতিন। কৌটিল্যের অর্থশাস্ত্র। ওকে, এবং কলহনের কি এখানে রাজতরঙ্গিনী। তাহলে রাজতরঙ্গিনী মানে কি বললাম, তরঙ্গিনী মানে তরঙ্গ, কাপাকাপি করা। কলহ মানে কি এখানে, কলহন মানে এখানে মানে কাপাকাপি বা এখানে মারামারি, এরকম কিছু বোঝাচ্ছে এখানে, তাই না? আমি জাস্ট এভাবে মনে রাখছি এখানে। এবং মাহিদাসের ঐতরীয় আরণ্যতে বাংলার প্রথমে বঙ্গ কথাটা পাওয়া যায় এখানে। এখানে বলা আছে, এখানে দেখুন এই যে ঐতরীয় আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে এই বঙ্গ শব্দটা প্রথম কোথায় পাওয়া যায়? এখানে ঐতরীয় আরণ্য। ওকে, ঐতরীয় আরণ্যকে আমাদের বঙ্গ শব্দের প্রথম মানে পাওয়া যায় এখানে। ক্লিয়ার? আকবরের সভাসদ আবুল ফজল আকবরনামার তৃতীয় খণ্ডে, মানে আকবরনামার 3 নম্বর খণ্ডে বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেন। এবং আকবরনামার তৃতীয় খণ্ডের নামই হচ্ছে কি আকবরে আইনে আকবরী। ওকে, তো এই আকবরনামার তৃতীয় খণ্ডে কি লেখা আছে এখানে বলুন তো? এখানে এটা হচ্ছে আইনে আকবর, মানে আকবরের আইন এখানে। ক্লিয়ার? আচ্ছা, আর এটা কে লিখছে এখানে বলুন তো? এখানে আবু ফজল। তো আবু ফজল কি লিখছে? আকবর। আবু ফজল থেকে আকবর। ক্লিয়ার? কলহন থেকে কি এখানে রাজতরঙ্গিনী। তারপর এখানে কি গোলাম হোসেনের কি সলিলের কি এখানে সালাতিন, সলিলের সালাতিন। একটু মনে রাখেন বিষয়গুলো এখানে। তো এই টপিকগুলো যে দাগালাম সেগুলো আমি একটু পড়বো। আইনে আকবর গ্রন্থে আবু ফজল দেশবাচক শব্দ ব্যবহার করেন এখানে। তার মানে এই যে দেশবাচক বাংলা শব্দ এখানে ব্যবহার করেন। কি করেন? বাংলা শব্দ। তিনি বাংলার নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশে প্রাচীন নাম ছিল বঙ্গ। কি ছিল? বঙ্গ। এর সাথে বাদ বা এখানে কি
জমির সীমানা সূচক আল, আল তো বোঝেন নাকি, যারা গ্রামে বাস করেন আর কি, এটা আমরা নর্মালি রংপুর অঞ্চলে আমরা এটা অনেক বেশি ইউজ করি আল, হ্যাঁ, জমির আল, বাড়িকে বলছে আইল বলা হয়, কি বলে আইল, হ্যাঁ, এটা আবার এরকম না, কেমিস্ট্রির আবার আইলে যাবেন না, এটা হচ্ছে আল বা আল, আলি, আলি বা আল বা আইল, আলি মানে হচ্ছে জমির এই যে এরকম আর কি বিষয়, যখন জমিতে আমরা এরকম করি না, এই যে সীমানা দেই না এখানে এরকম ভাবে, এই যে এটাকে আল বলি, এখানে এ পাশে একজনের জমি আছে মনে করেন, এ পাশে একজনের জমি আছে, এটা আল বলা হয়, এটাকে বলে আলো বলা হয় এখানে, আলি বলা হয় এখানে, আইলও বলা হয় এখানে, ওকে, আইলও বলা হয়। এই এই বাংলা শব্দের উৎপত্তি পাওয়া যায় কোথায় বলুন তো আপনার এখানে, এটা আপনার আকবরনামায়, ওকে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন চৈনিক ইতিহাসের জনক কি এখানে সুমারকিয়েন, তাহলে এখানে আমাদের লাগবে এখানে যে চৈনিক ইতিহাসের জনক হচ্ছে কি সুমাকিয়েন, হ্যাঁ, তো সংকলিত একটা আমাদের এখানে আছে, সেটার নাম কি ঐতিহাসিক দলিল এখানে। তো এই গ্রন্থে ভারতের কুষাণ রাজ্যের ইতিহাস পাওয়া, তার মানে এখানে যে আপনার চৈনিক ইতিহাসের জনক এখানে বলুন তো, এখানে চৈনিক ইতিহাসের জনক হচ্ছে আমাদের এখানে সুমাকিয়েন, সুমাকিয়েন হচ্ছে চৈনিক ইতিহাসের জনক, এবং তার হচ্ছে আমাদের ঐতিহাসিক দলিল, এবং এখানে ভারতের একটা সাম্রাজ্য ছিল কুষাণ, এই কুষাণের ইতিহাস পাওয়া যায় এখানে। ফার্সি ভাষায় মিনহাজুস সিরাজ তাকবারে নাসিরি, বাংলায় হচ্ছে আমাদের মুসলমান শাসক, মানে এখানে ফার্সি ভাষায় হচ্ছে কি মিনহাজুস সিরাজের, হ্যাঁ, মিনহাজুস সিরাজের তবকায়, তবকায়ে নাসিরি, এটা বাংলা মুসলমানদের প্রতিষ্ঠা ইতিহাস পূর্ণ গঠনের গুরুত্ব গ্রন্থ এখানে। তাহলে আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা শাসক প্রতিষ্ঠার ইতিহাস তবকায়ে নাসিরি, তবকায়ে নাসিরি, এটা আমাদেরকে মিনহাজুস সিরাজের আমাদের এখানে কি রচিত আছে, ক্লিয়ার ব্যাপারটা। তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স আমাদের এই জায়গাতে, এখানে এই জায়গাগুলো এখানে। এবং বঙ্গগতা কোথায় পাওয়া যায়, এখানে মহিদাসের কি ঐতরীয় আরণ্যে, হ্যাঁ, মহিদাসের ঐতরীয় আরণ্যে বঙ্গগতাটা পাওয়া যায় প্রথম। এবং আপনার এখানে কে কোনটা লেখছে একটু আরেকবার বলি, এখানে দেখুন কলহন এটা কি রাজতরঙ্গিনী, সলিম এখানে কি সালাতিন, রিয়াজুস সালাতিন, রিয়াজ সালাতিন, তারপর এখানে আবুল ফজল হচ্ছে আকবরনামা, তারপরে কৈঠিলের কি অর্থশাস্ত্র, ক্লিয়ার ব্যাপারটা। তো একটু চেক করে নিই আমরা এখানে এখন অলিখিত উপাদান, হ্যাঁ, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পাই এখানে, তার মানে অলিখিত মানে কি বলতো আপনার এখানে সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের, ধরুন আমাদের লিপিগুলো আছে যেগুলো এখানে পাণ্ডুলিপি, বা আপনার এখানে অনেক সময় দেখেন না যে তামাতে লেখা আছে অনেকগুলো, আবার আপনার এখানে মহাস্থান করে যাবেন ওখানে কি অনেকগুলো লেখা আছে, মানে শিলার উপরে লেখা আছে এখানে। তো এগুলো থেকে আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার কি বলুন তো আপনার এখানে অলিখিত উপাদান এখানে, ক্লিয়ার। যেমন মুদ্রাতে যেটা লেখা থাকে, ওকে, শিলালিপি যেটা এখানে বললাম, তো তারপরে স্তম্ভলিপি, তাম্বুলিপি, হ্যাঁ, ইরামত, বিভিন্ন নিরামত মানে আপনার এখানে নির্মাণাদি থেকে আমরা পাই এখানে। তো তাম্বুলিপি বলতে আমরা কি বুঝি, এই মুদ্রা তো বুঝি যে টাকা পয়সা আগে যেটা ছিল আর কি। শিলালিপি মানে শিলার উপর যে লেখাগুলো, যেমন আপনার এখানে মহাস্থান করে বললাম ওখানে শিলালিপি অনেক পাবেন, হ্যাঁ, স্তম্ভলিপি মানে স্তম্ভের উপর যে লেখাগুলো আছে, ইমারত মানে অনেকগুলো নির্মাণাধি আর কি। যাই হোক, তামার উপরে, তামার পাতের উপর লেখার ইতিহাসে কি তাম্বুলিপি নামে পরিচিত, তার মানে তামার পাতের উপর যে লেখাটা আছে এটাকে তাম্বুলিপি বলে, কি বলে তাম্বুলিপি। প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন এখানে, তার মানে প্রাচীনকালে যে রাজারা তাদের যে ঘোষণা ছিল, আগে তো মাইক ছিল না, ছিল কি আগে ছিল এরকম একটা বিষয় ছিল যে ঢোল বেজে কোন একটা মানে রাজার প্রজা কি করতো এখানে সারা জায়গা কি ঢোল বাজায় বাজায় কি করতো বলুন তো এখানে আপনার সংবাদ দিত। তো তখন ওই মূলত এই ঘোষণাটা ছিল তামার পাতেও লেখা একটা ছিল, যারা খুব বেশি ইম্পর্টেন্ট পার্সন তাদেরকে এভাবে মানে করা হতো, আর এগুলোকে কি তাম্য শাসন বলা হতো এখানে, ওকে। তাহলে তামার পাতে যে ঘোষণা করা হচ্ছে এখানে কোনো একটা লেখা, সেটা হচ্ছে আমাদের কি তাম্য শাসন বলা হয় এখানে। স্বাধীন বঙ্গরাজ্যে আমলে এরকম 7টি তাম্র শাসন পাওয়া যায়, তার মানে এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আমাদের এখানে এই তাম্রলিপি কোথায় পাওয়া যায় এবং কি তামার পাত্রের উপর লেখাকে আমরা কি বলি তাম্রলিপি বলি, বুঝছেন ব্যাপারটা। একটু এমসিকিউ গুলো আমরা সলভ করি এখানে দেখুন। রাজতরঙ্গিনী ইতিহাসের রচিতা কে, দেখুন বললাম না কলহল, কলহন, কলহন, কলহন মানে কি এখানে রাজতরঙ্গিনী। আবুল ফজল তো কি বললাম এখানে আকবরে আইন আকবরী, তাই না। বঙ্গ কোথায় পাওয়া যায় এখানে বলতো ঐতরীয় আরণ্যক এখানে, এটা আপনার এখানে 16 বেসরকারি নিবন্ধন স্কুলে আছে। আকবরনামার লেখক কি বলুন তো ভাই, এখানে এনএসআই এখানে অফিস সহায়ক আছে দেখুন, আবু ফজল আকবর, আতে আকবর আতে আবু ফজল, তাই না। রিয়াজুস সালাতিন, এই যে সালাতিন দেখুন, এই সালাতিনের কি এখানে ঐতিহাসিক একটা বিষয়, হ্যাঁ, লেখছে কি এখানে বলুন তো
আল- আমার কাশি আসতে ধরো আসলো না আর কি। গোলাম হোসেন সলিম এখানে, ওকে। গোলাম হোসেন সলিম স্যার রিয়াজুল সালাতিন লিখছে এখানে। আইনে আকবরী রচিতা করছে এখানে কি আবুল ফজল এখানে লিখছে। এখানে আমাদের সিবিবি সিনিয়র অফিসার আছে। দেশভাষক বাংলা শব্দ প্রথম ব্যবহার হয় কোথায়? কিন্তু আইনে আকবর এখানে, ওকে। আইনে আকবর। আর বঙ্গ কোথায় পাওয়া যায়? এখানে বৈষয়িক আরণ্যকে পাওয়া যায়। বাংলা দেশ এবং ভাষা নামে উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক হয়েছে? এখানে দেখুন এটা ছত্রিশ বিশেষ আছে, এটা আমাদের আইনে আকবরী, হ্যাঁ, আইনে আকবরী এখানে, ওকে। চীনা দেশীয় ইতিহাসের জন সুমা কিয়েন ভারতীয় ইতিহাসের কোন গ্রন্থটা রচনা করেন? বলতে এখানে কোন গ্রন্থ রচনা করেন এখানে ইতিহাসে? হ্যাঁ, ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন কততে? এটা আপনার এখানে প্রথম দশকে, এখানে প্রথম দশকে, ক্লিয়ার। আপনার এখানে দেখবেন আপনি এখানে যে ভারতীয় যে আছে ও কিন্তু আপনার প্রথম দশকে কিন্তু আসছিল এখানে, ক্লিয়ার। তো এটা একটু পড়তে হবে আপনার, মানে এটা ছিল আপনার এখানে 94 অব্দ ছিল এখানে, তো 94 মানে প্রথম দশক এখানে, ক্লিয়ার। আচ্ছা, তবকাত এই নাসিরি, হ্যাঁ, তবকাত নাসিরি হচ্ছে মানে কি এখানে বলুন তো? এটা আপনার এখানে কে লিখছে বলুন তো? এখানে মিনহাজুস সিরাজ লিখছে এখানে। আবু ফজল তো আইনে আকবর, হ্যাঁ। শাহ মোহাম্মদ শগির কি লিখছে বলুন তো? এটা আপনার এখানে লিখছে ইউসুফ জুলেখা লিখছে, তাই না? আচ্ছা, মির্জা নাথার এগুলো লাগবে না, এটা আমাদের পড়িনি এখানে। তাহলে মিনহাজুস সিরাজ লিখছে। তাম্বুলিপি কি মূলত? এখানে তামার পাত্রের শাসন। আচ্ছা, তাম্বুলিপিটা কি ছিল বলুন তো আমরা এখানে? একটু ভালো করে একটু বুঝুন এখানে তামার পাত্রের শাসনটা কি এখানে। এই তাম্বুলিপি হচ্ছে আপনার এখানে, এই তামার পাত্রে কিন্তু শাসন দেশও কিন্তু বলা যায় এখানে, হ্যাঁ। তামার পাত্রে খোদাই করা প্রাচীন কালের রাজাঙ্গা হলো হলো কি এখানে তাম্র শাসন এখানে, ওকে। তামার পাত্রে যে আমাদের এখানে লেখে লেখে মানুষকে যে সংবাদ দেওয়া হতো, এটা কি তাম্র শাসন ছিল এখানে। ইতিহাসের উৎস নয় কোনটি বলুন তো? এখানে ইতিহাসের উৎস নয় এখানে কোনটি বলুন তো? দেখুন আমাদের পাঠ্য বই কিন্তু ইতিহাসের উৎস নয়। শিলালিপি উৎস, তারপর মুদ্রা উৎস এবং কি দলিল উৎস এখানে। তার মানে এই ক নম্বর হচ্ছে উৎস না, তাহলে 11 মানে 12 হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার হবে। তো এরপরে আমাদের যেটা বিষয় আছে এখানে দেখুন, আমাদের এখানে পড়বো যে পরিব্রাজক এখানে, তার মানে যারা পর্যটক এখানে, হ্যাঁ। পরিব্রাজক বলতে আমরা কি বুঝবো এখানে? যারা পর্যটক, মানে যারা বিভিন্ন সময় বাংলাদেশে পর্যটনের জন্য আসছে এখানে। এখানে আমাদের বিষয়গুলো একটু আমরা দেখবো এখানে এবং পড়বো। পরিব্রাজক হলো পর্যটক যারা এখানে। বিদেশি পর্যটকের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, যাগুলো লাগবে না। এ এই যে আমাদের কয়েকটা আমি পরিব্রাজকের নাম বলবো এখানে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মেগাস্থেনিস, ফা হিয়েং, তারপর এখানে কি হিয়াংশাং। আমরা প্রথমত এখানে মেগাস্থেনিসটা দেখি, এগুলো এগুলো দেখি আগে আমরা। দেখুন মেগাস্থেনিস, এই মেগাস্থেনিস ছিলেন গ্রিসের হচ্ছে একজন পরিব্রাজক ছিলেন। গ্রিসের কোথাকার? গ্রিসের। পরীক্ষা আসে এটা। এই মেগাস্থেনিস কোন দেশের আমাদের পরিব্রাজক ছিলেন? এখানে গ্রিসের এখানে, ওকে। গ্রিস মনে রাখবেন, গ্রিস। তো গ্রিক রাজা সেলিউকাস, হ্যাঁ, এখানে দেখুন আমাদের গ্রিক রাজা সেলিউকাস এই আপনার 302 অব্দে বা এখানে আমাদের কি 4 খ্রিস্টপূর্ব, মানে হ্যাঁ বুঝছেন ব্যাপারটা। মেগাস্থেনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করে। তার মানে এখানে এই মেগাস্থেনিস কখন আসে এখানে বলতে? এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এখানে আসে, বা গুপ্ত বংশ চলাকালীন। কি বললাম এখানে? গুপ্ত বংশ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করা হয় কাকে এখানে বলতো? মেগাস্থেনিসকে। কাকে? মেগাস্থেনিসকে প্রেরণ করে। কে করেন এখানে? গ্রিক রাজা সেলুকাস। কি বললাম? গ্রিক রাজা সেলুকাস আমাদের এখানে প্রেরণ করেন, এবং তিনি কয়েক বছর এদেশে অবস্থান করেন এবং মৌর্য শাসকের সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন, এবং তিনি একটা ইন্ডিকা নামে একটা গ্রন্থ লেখেন। তাহলে ইন্ডিকা কে লেখেন বলুন তো আপনার এখানে? যিনি, যেহেতু ইনি ইন্ডিয়াতে আসছে বা ভারতে আসছে এখানে, তো তার নাম অনুসারে কিন্তু লিখছে এখানে ইন্ডিকা। কি বললাম? ইন্ডিকা, হ্যাঁ। তো এই আরেকটা ইন্ডিকা মিরর প্ল্যানেট আছে এখানে, কিন্তু এটা বাংলা এখানে, হ্যাঁ। ইন্ডিকা মিরর প্ল্যানেট, হ্যাঁ। এটা হচ্ছে আপনার কিন্তু দীনবন্ধু মিত্র হচ্ছে কি যে আপনার নীল দর্পণ যেটা আছে না, এটার ইংলিশ নাম করছে মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরি। আচ্ছা, তাহলে আমাদের এখানে মেগাস্থেনিস গ্রিসের একজন পরিব্রাজক এখানে। তিনি ওই গ্রিসের রাজা সেলুকাসে 302 অব্দে তাকে কি মেগাস্থেনিসকে কি দূত হিসেবে বাংলায়, মানে এই যে মানে বাংলা বলতে তখন আমাদের ইন্ডিয়া ভারত সবকিছু এক ছিল বাংলা, হ্যাঁ। তারপর এখানে আপনার অনেকটা পাকিস্তানের যে যাগুলো মানে অর্থাৎ
মানে বাংলায় ভারত এবং ইন্ডিয়া মিলে যে বাংলা অঞ্চলটা আছে এই বাংলায় কিন্তু তখন আমাদের দুটা মিলেই কিন্তু মানে সংযোগ ছিল। এবং 1905 সালে তো আমাদের কি বঙ্গভঙ্গ হয়ে কিন্তু আপনার কিন্তু এগুলো পৃথক হয়ে যায়, বুঝছেন। যাই হোক, ফাহিয়েন দেখুন, এই ফাহিয়েন হচ্ছে আমাদের চীন থেকে নিয়ে আসেন এখানে চৈনিক তীর্থযাত্রী এখানে। এবং তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসেন। তার মানে প্রথম চন্দ্রগুপ্তের আমলে কে আসেন এখানে? মেগাস্থেনিস। কি বললাম? মেগাস্থেনিস। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে আসেন এখানে? বলতে এখানে ফাহিয়ান আসেন এখানে। এবং ইনি কিন্তু চীনের ছিল এখানে, ভারতবর্ষে এসেছিলেন এখানে চৈনিক পরিব্রাজক, যেমন তিনি প্রথম ভারতে আসেন এখানে। তার মানে তিনি কিন্তু প্রথম হচ্ছে ভারতে আসেন এখানে। কি আসেন? ভারতে প্রথম আসেন। কার মধ্যে? চীনের থেকে যারা আসে তাদের মধ্যে। আচ্ছা, এবং চীনেরা মোটামুটি 14 বছর ছিল এখানে। কত বছর? 14 বছর আমাদের বাংলাদেশ ছিল এখানে। ফাহিয়ান 399 খ্রিস্টাব্দে থেকে যাত্রা শুরু করেন এবং কি আপনার এখানে 14 বছর পর ফিরে যান এখানে, বুঝছেন। ভারত ভ্রমণ শেষে পর্যায়ে তিনি সীমান্ত রাজ্যের চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। তাহলে আমাদের এই যে বাংলায় কিভাবে প্রবেশ করেন এখানে? বলতে এখানে আপনার চম্পায়, এই যে সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। ওকে। এবং তিনি 7টি গ্রন্থ লেখেন এখানে। এবং এর মধ্যে হচ্ছে আমাদের ফোকুও কিং, এর বেশি উল্লেখযোগ্য ফোকুও কিং এখানে, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা আমাদের এখানে গ্রন্থ এখানে। ক্লিয়ার? তার মানে তিনি 7টি গ্রন্থ রচনা করেন এখানে। কয়টা গ্রন্থ? 7টি গ্রন্থ রচনা করেন। এবার আমরা দেখবো এখানে আপনার যে হিয়াংসাং, হ্যাঁ, তাহলে ফাহিয়াং হচ্ছে কি আপনার এখানে প্রথম, চীনদের মধ্যে হচ্ছে প্রথম, চীনদের মধ্যে প্রথম হচ্ছে বাংলায় আগমন করেন। এই যে হিয়াংসাং ছিল চৈনিক এখানে আমাদের বৌদ্ধ ধর্মে অবলম্বন ছিল এখানে। যাই হোক, তিনি 630 খ্রিস্টাব্দে ভারত সফর করেন এখানে। ওকে। এবং তিনিও 14 বছর থাকেন। কত বছর? মানে যারা চীন থেকে আছে মোটামুটি 14 বছরে ছিল তারা। এবং হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর কাটান এখানে। তার মানে তিনি কার আমলে আসেন এখানে? হর্ষবর্ধনের আমলে। ওকে। তো হর্ষবর্ধনের আমলে তিনি কি 8 বছর এখানে কাটান আর কি। হিয়াংসাং, এটা একটু ইম্পর্টেন্ট। হিয়াংসাং, এই যে এটা যে কেন আসছে এখানে বুঝছি না। এই হিয়াংসাং নালান্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এখানে কি বলছে এখানে আপনার? এটা একটু লাগবে এখানে। এই যে আপনার কি বললাম, হিয়াংসাং নালন্দা মহাবিহারের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে, হ্যাঁ, শিলভদ্রের কাছে বৌদ্ধ শাস্ত্র এখানে অধ্যয়ন করেন এখানে। ওকে। তাহলে আমাদের এখানে কার কাছে বৌদ্ধ শাস্ত্র করেন এখানে? শিলভদ্রের কাছে। শিলভদ্রের কাছে আপনার হিয়াংসাং আপনি এখানে কি করেন এখানে? আপনার এই যে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেন এখানে। এবং তিনি কিন্তু নালন্দা মহাবিহারের কি বিশ্ববিদ্যালয়ে কি অধ্যক্ষ ছিলেন এখানে তিনি। এরপর সিদ্ধি নামক একটি রচনা করেন এখানে। তাহলে সিদ্ধি রচনা করেন এখানে কি আপনার? হিয়াংসাং এখানে। ওকে। এবং হিয়াংসাং বাংলা কর্ণ সুবর্ণের নিকটবর্তী রক্তমিত্রিকা, পুণ্ডনগর, সমতট, তাম্বলিপি এবং কামরূপী অঞ্চলে ভ্রমণ করেন। তাহলে কি কি সে ভ্রমণ করছে এটা আমাদের বলছে এখানে। এবং এরপরে আমাদের লাগবে এখানে ইবনে বাতুত। ইবনে বাতুত হচ্ছে মুসলিম ছিলেন এখানে। ইনি হচ্ছে আমাদের মরক্কো জন্মগ্রহণ করেন। কোথায়? এখানে মরক্কো। ওকে। তিনি হচ্ছে মরক্কো। তার আসলে উদ্দেশ্য ছিল শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কি সাক্ষাৎ করা আর কি। তিনি 1325 আমাদের কি 21 বছর বয়সে বিশ্ব সফর বের হন। তার মানে তিনি বিশ্ব সফরের জন্য বের হন। এবং আপনার 1333 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর তিনি সিন্ধুর পাঞ্জাবে অর্থাৎ ভারতবর্ষে পৌঁছান এখানে। তাহলে তিনি হচ্ছে ভারতবর্ষে কবে পৌঁছায় এখানে? 1333 12 সেপ্টেম্বর তিনি সিন্ধুর পাঞ্জাবে ভারতবর্ষে পৌঁছান। এবং 1334 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন। এবং সুলতান মোহাম্মদ বিন তুগলক তাকে দিল্লিতে কাজী হিসেবে নিযুক্ত করেন। মানে এখানে তিনি দিল্লিতে কিন্তু কাজী হিসেবে নিযুক্ত হন এখানে। কি হিসেবে? কাজী হিসেবে। বুঝছেন ব্যাপারটা? সে কে করেন এটা? সুলতান মোহাম্মদ বিন তুগলক। প্রায় 8 বছর তিনি এখানে এই পদে বহাল থাকেন। ইবনে বাতুত 14 শতকে অর্থাৎ আমরা এখানে 1345 থেকে 46 ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলায় আসেন এখানে। তিনি বাংলায় আসেন কবে এখানে? বলতে পারেন মুবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ আমলে এখানে আসেন। তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ আমলে তিনি বাংলায় আসেন এখানে। এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে এখানে। ফখরুদ্দিন মোবারক শাহ আমলে তিনি বাংলায় আসেন এখানে। এবং তিনি বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে করতে কি সিলেটে যান এখানে। ওকে।
সিলেটে কিন্তু তার মাজার আছে, এবং সিলেট থেকে তিনি নদী পথে সোনারগাঁতে আসেন। তাহলে তিনি সোনারগাঁতে কোথায় আসেন? এখানে নদী পথ দিয়ে আসেন। ওকে, কোন দিয়ে? নদী পথ দিয়ে আসেন এখানে। ইবনে বাতুত সফরনামা আরবিতে লেখেন, এখানে কি লেখেন? এবং আরবিতে হচ্ছে কিতাবুল রেহেলা। হ্যাঁ, তাহলে সফরনামা হচ্ছে আমাদের হচ্ছে কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা কে লেখেন এখানে? আপনার ইবনে বাতুত। ওকে, তো এই গ্রন্থের মধ্যে বাংলার যে অপরূপ বর্ণনা সেখানে পাওয়া যায় আর কি। প্রথম বিদেশি পর্যটক হিসেবে তিনি বাংলা শব্দটা ব্যবহার করেন। ওকে, যতগুলো আমাদের এখানে বিদেশি পর্যটক আছে তাদের মধ্যে প্রথম ইউজ করেন কে এখানে? ইবনে বাতুত, ইবনে বাতুত। আর তার হচ্ছে সফরনামাটা হচ্ছে ইংলিশ, আরবি কি হচ্ছে আপনার কিতাবুল রেহেলা। ওকে, দেখুন আপনার এখানে এই যে ইবনে বাতুত, তিনি বাংলাদেশের নামকরণ করেছে দুজকেপুর নিয়ামত, হ্যাঁ, বা প্রাচুর্যপূর্ণ নগর এখানে বলা হয়। এখানে প্রাচুর্যপূর্ণ নরক বলা হয় এখানে। বাংলাকে তিনি কি বলছেন এখানে? প্রাচুর্যপূর্ণ নরক বলছেন, মানে যার নাম দোজকিপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলছেন এখানে। তার হচ্ছে এই দেশের আবহাওয়া পছন্দ হয়নি এখানে। হ্যাঁ, আর এই পছন্দ হয়নি বিধায় তিনি এটাকে বলছে কি দোজকিপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলছেন। তার মানে এই যে প্রাচুর্যপূর্ণ নরক কে বলছেন এখানে? ইবনে বাতুত বলছেন এখানে। কে বলছেন? ইবনে বাতুত। ক্লিয়ার? মাহুয়ান মানে দেখুন মাহুয়ান মানে হেস্টু ফেস্টু এগুলো থাকলে আমাদের বুঝুন চিনি এখানে। সৈনিক পরিব্রাজক মানে চীনের নামগুলো দেখলে বোঝা যায় এখানে চিনি এখানে। তিনি গিয়াসুদ্দিন আজম শাহর আমলে এখানে আসেন আর কি, বুঝছেন? এবং তিনি হচ্ছে দোভাষী হিসাবে বাংলায় আসেন এখানে। মাহুয়ান সোনারগাঁওকে বিরাট বাণিজ্য শহর রূপে প্রত্যক্ষ করেন এখানে, এবং বাংলা সম্পর্কে তার গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে আমাদের এখানে ইং ইয়াং শেং লাং নামক একটা গ্রন্থ লেখেন এখানে। দেখুন এগুলা চীনের ভাষা, এগুলো আমাদের খুবই ইজি একটা বিষয় না, মানে একটু মানে আপনাকে ক্যাচ করতে গেলে একটু সময় লাগবে। ইং ইয়াই ইং ইয়াই শেং লাং, আমার অনেক সময় উচ্চারণে ভুল হতে পারে, এটা তিনি লিখছেন এখানে। ওকে, তাহলে আমাদের এখানে মেগাস্তনিস ছিলেন এখানে কি গ্রিস, এটা ছিলেন চীন ছিল এখানে ফাহিয়ান এবং কি হিয়াংশাং, এবং মাহুয়ানও ছিলেন চীন এখানে, এবং কি ইবনে বাতুত ছিল মরক্কো ছিল এখানে। কি ছিল? মরক্কো। এখানে 302 আসছিল এখানে আপনার এখানে মেগাস্তনিস। পঞ্চম শতকের প্রথম দিকে ছিল এখানে। ওকে, তারপরে হচ্ছে আপনার 630-এ আপনার এখানে কি হিয়াংশাং এবং ফাহিয়ান হচ্ছে প্রথম আসেন। হ্যাঁ, ইবনে বাতুত হচ্ছে মরক্কো, এটা 1333 আছে। বুঝছেন ব্যাপারটা? পরিব্রাজক হচ্ছে কি? পরিব্রাজক হচ্ছে আমাদের পর্যটক, বুঝছেন? কি এখানে? পর্যটক। মেগাস্থনিস ছিলেন একজন কি বলুন দেখেন আমাদের এখানে? রাষ্ট্রদূত ছিলেন এখানে। কি ছিলেন? রাষ্ট্রদূত। তো মেগাস্থনিস কার রাজসভায় দূত হিসেবে কাজ করেছেন বলতে? এখানে মেগাস্থনিস আমাদের প্রথম চন্দ্রগুপ্তের, মানে প্রথম চন্দ্রগুপ্ত এখানে, প্রথম চন্দ্রগুপ্ত। আমরা একটু চেক করে নিই আমাদের রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, রেকর্ডে ঠিক নেই, ঠিক আছে, সমস্যা নেই। মেগাস্থনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করছেন? এখানে ইন্ডিকায়, ইন্ডিকা, বুঝছেন? ফাহিয়ান ছিলেন একজন কি আমাদের এখানে? পরিব্রাজক ছিলেন এখানে। গ নম্বর অ্যান্সার। বাংলা প্রথম চৈনিক এখানে ফাহিয়ান। কে এখানে? ফাহিয়ান। চীনা পরিব্রাজক ফাহিয়ান কখন আসেন এখানে বাংলায়? কখন আসেন বলতে এখানে আমাদের এই ফাহিয়ান কিন্তু আমাদের এখানে ওই আপনার মেগাস্থনিসে 300 সামথিং আছেন, তার 401 থেকে 410-এর মধ্যে এখানে থাকেন আর কি, অবস্থান করেন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় তখন গুপ্ত যুগে চন্দ্রগুপ্ত যুগে দুইজন আসেন এখানে, মেগাস্থনিস আর কি ফাহিয়ান। তাহলে আমাদের এই যে আপনার এখানে ফাহিয়ানে আসেন এখানে, এখানে তো আপনার আর একটা নেই কিন্তু এখানে, তাই না? চীন পরিব্রাজক ফাহিয়ান কার শাসনামলে আসেন এখানে? ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত আমলে কি আছে? মেগাস্থনিস আসে এখানে। হিয়ানশাং ছিলেন মঙ্গোলীয় পরিব্রাজক ছিলেন নাকি চীনা পরিব্রাজক ছিলেন? হ্যাঁ, চীনা পরিব্রাজক ছিলেন এখানে। এটা আমাদের রাজশাহীতে এবং জাহাঙ্গীরনগর আছে। হিয়াংশাং বাংলা বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? হিয়াংশাং। হিয়াংশাং হচ্ছে হর্ষবর্ধনের সময় আসছিলেন। ওকে, আর হচ্ছে আপনার এখানে চন্দ্রগুপ্ত মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় হচ্ছে আমরা কি আছে এখানে আপনার মেগাস্থনিস আছে, আবার কি এখানে আপনার ফাহিয়ান্স আছে। চীনা পরিব্রাজক এখানে এই সালগুলো আমাদের একটু পড়তে হবে, এগুলো আমারও নিজেরও মনে থাকে না। আপনার হচ্ছে 638-এ বাংলায় আসেন এখানে, এটা আমরা বাংলা পিডিএতে পাওয়া যায়। হিয়াংশাং বাংলা যে অঞ্চলে ভ্রমণ করেন, দেখুন আপনার এখানে কামরূপী, তাম্বুলিপি এবং সমর তিনটা ভ্রমণ করেন এখানে। চীনা পরিব্রাজক হিয়াংশাং এর দীক্ষাগুরু ছিলেন আমাদের কি এখানে? শিলভদ্র এখানে ছিলেন। কি বলে এখানে? শিলভদ্র ছিলেন, বুঝছেন? এগুলো কিন্তু আমরা পড়ছি এখানে।
তাহলে আমাদের শিলভদ্র ছিল হচ্ছে তার হচ্ছে কি বলুন তো আপনার এখানে মানে গুরু ছিলেন এখানে। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন এখানে? এটা হচ্ছে নালন্দ মহাবিহারের। এটা হচ্ছে আমাদের কি আছে 35 বিশ্বাস আছে এখানে এবং এটাও 35 বিশ্বাস আছে। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাপেক্ষা পদ অবলম্বন করেন এখানে? শিলভদ্র এখানে কি শিলভদ্র। ফেমাস টুরিস্ট ইবনে বাতুত ওয়াজ দ্য সিটিজেন অফ মরক্কো। কার রাজত্বকালে ইবনে বাতুত ভারতে আসেন এখানে? দেখুন আপনার এখানে তুগলকের এখানে বাতুত হচ্ছে এখানে তুগলক। এই দেখুন বাতুতে ত আছে এখানে, তুগলকেও ত আছে এখানে, বাতুতে ত আছে তুগলকেও ত আছে এখানে, মনে রাখবেন এভাবে। ইবনে বাতুত কার আমলে বাংলা আসেন? বাংলা আসেন আমাদের এখানে ফখরুদ্দিন মোবারক শাহ আমলে, হ্যাঁ ফখরুদ্দিন মোবারক শাহ আমলে এখানে বাংলা আসেন। ইবনে বাতুত কোন শতকে বাংলায় আসেন? দেখুন এটা আমাদের এখানে 14 শতকে। ওকে, কত শতকে? 14 শতকে এখানে, মানে 14 শতকে, মানে 1300 সামথিং থেকে শুরু করে। বিখ্যাত পরিব্রাজক ইবনে বাতুত কত সালে বাংলায় আসেন এখানে? 1300 সামথিং। দেখুন 1300 কোথাও নেই এখানে, এটা 600, এটা তাহলে আমাদের গ নম্বর অ্যান্সার। প্রাইমারিতে আছে কোশ্চেনটা, নিম্নের কোন পর্যটক সোনারগাঁয়ে এসেছিলেন এখানে? ইবনে বাতুত আমাদের সোনারগাঁতে আসছিলেন। কে? ইবনে বাতুত। 25তম বিসিএসের কোশ্চেনটা আছে এখানে, ইবনে বাতুত আসছিল। মধ্যযুগে কোন বিদেশি পরিচালক বাংলা শব্দটা? এখানে ইবনে বাতুত। কে? ইবনে বাতুত বাংলা। ইবনে বাতুতের হচ্ছে আপনার এখানে গ্রন্থের নাম হচ্ছে কি এখানে বলুন তো? এখানে তারিখে মুবারক শাহী নাকি না রেহেলা? রেহেলা। অর্থশাস্ত্র হচ্ছে কৈঠিন্যের এখানে। ইন্ডিকা হচ্ছে আমাদের কি এখানে মেগাস্তেনিসের। তারপর এখানে কি তারিখে মুবারক শাহী, এটা আমাদের এখনো পড়িনি। সফরনামা গ্রন্থের রচিতাকে এখানে বলুন তো? এই যে রেহেলাকে সফরনামা, রেহেলা ইবনে বাতুত। দেখুন আপনি এখানে একটু খেয়াল করুন, কিতাবুল রেহেলা হচ্ছে সফরনামা। কে বাংলাকে দুজকে পুরী নিয়ামত বলছেন এখানে? ইবনে বাতুত বলছেন এখানে, হ্যাঁ। ধন সম্পদপূর্ণ নগর বলা হয় এখানে, আপনার নরক বলা হয় এখানে, ইবনে বাতুত বলছে এখানে। সহকারী যোজ 9 আসছে কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইবনে বাতুত বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আসলেন? শাহজালাল। মাহুয়ান কোন দেশে পর্যটক? চীন। চীন, হ্যাঁ চীন পরিব্রাজক মাহুয়ান কত সালে? 1400 পর, 1400 পরে, তার মানে এখানে আপনার 1406। এখানে 1446 ছিল এখানে। ওকে, কিন্তু আমাদের অ্যান্সার 6 হবে এখানে। নেক্সট দিন ইনশাল্লাহ বাংলা ভাষার উৎপত্তি, বাংলা জাতির উৎপত্তি নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।